আস্তে আস্তে সব ট্রেনিং দেওয়া আছে নাকি আগের থেকে? বুঝতে পারছি তো ওই ট্রেকিং করি তো, ট্রেনিং নিয়ে রেখেছি। এই ওখানে হাফ টানুন। গোমুখ ট্রেক করতে কি না কি করতে হচ্ছে আমাদের, মানে আমরা গঙ্গার দর্শন গোমুখে গিয়ে করব, এত সোজা ব্যাপারটা নয়। কিন্তু যত কষ্ট করে ভাগীরথ নিয়ে এসেছিল তপস্যা করে পৃথিবীতে, তত তপস্যা করে আমাদের যেতে হচ্ছে গোমুখে গঙ্গার দর্শন। গঙ্গার তেজ দেখেছেন? গঙ্গাটা আসছে গোমুখ থেকেই, আর সেখানেই আমরা যাব। হর হর গঙ্গে। গোমুখ যাওয়ার পথে দেখুন গঙ্গোত্রী মন্দিরের পাশ থেকে আমরা যাচ্ছি। এই ওটা হচ্ছে গোমুখের রাস্তা, আর হচ্ছে গঙ্গোত্রী মন্দির। লাইন পড়েছে সকালবেলা পুজো দেওয়ার জন্য, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ওদিকে গঙ্গা আসছে, আর এটা হচ্ছে গোমুখ যাওয়ার রাস্তা। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে গোমুখ আর 18 কিলোমিটার। তো আমরা তো আজ গোমুখে যেতে পারবো না, আজকে আমরা ভোজবাসাতে নাইট স্টে করবো। তো এখান থেকে চিরবাসার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার, আর চিরবাসা থেকে ভোজবাসা হচ্ছে 5 কিলোমিটার। তো আনুমানিক 6 ঘন্টা আজকে আমাদের লাগবে ভোজবাসা যেতে। আর এই সামনে এইগুলো দেখছেন, এগুলো হচ্ছে ডাস্টবিন। এইখানে যাবতীয় আপনার প্লাস্টিক বোতল এখানে ফেলে রেখে যেতে পারেন। এরকম আরও অনেক সামনেও আপনারা পাবেন। প্রথমে আমি আপনাদের গোমুখ ট্রেক নিয়ে একটা ওভারঅল ধারণা দিয়ে দিই। গঙ্গোত্রী থেকে গোমুখের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। গঙ্গোত্রী থেকে চিরবাসা 9 কিলোমিটার। চিরবাসা থেকে ভোজবাসা 5 কিলোমিটার এবং ভোজবাসা থেকে গোমুখ 4 কিলোমিটার। সাধারণত সবাই গঙ্গোত্রী থেকে 14 কিলোমিটার দূরে ভোজবাসাতে রাত্রিযাপন করে, তবে আপনি চাইলে চিরবাসাতেও থাকতে পারেন। গঙ্গোত্রী থেকে যাত্রা শুরু করে কেবলমাত্র আপনি এই চিরবাসা ও ভোজবাসাতেই থাকতে পারবেন। ভোজবাসাতে থাকার জন্য জিএমভিএনের গেস্ট হাউস, লালবাবা আশ্রম এবং আরও কিছু থাকার ব্যবস্থা আছে। আমাদের আজকে 14 কিলোমিটার ট্রেক করতে হবে ভোজবাসার জন্য। অনেকটাই দম লাগছে, কেন প্র্যাকটিস নেই তো, আর বুঝতেই পারছেন ফিটনেসটাও অনেকটা কমে গেছে। তো যাই হোক, পৌঁছে তো যাবোই। রাস্তায় যখন নেমেছি পৌঁছে আমরা যাবোই, সে যে করেই হোক, হেঁটে হোক, দৌড়ে হোক বা হামাগুড়ি দিয়ে হোক, যাবোই। গোমুখ ট্রেকের পারমিশন কিভাবে করতে হবে আমি তা আগের পর্বে দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার আগের পর্বটা দেখে নিতে পারেন। অলরেডি জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি, একটুখানি হাঁটতেই বিশাল গরম লেগে গেছে। জানি না আজকে কখন গিয়ে পৌঁছাবো। রাস্তায় যখন বেরিয়ে পড়েছি আর কোনো চিন্তা নেই, এই রাস্তায় আমাদের এগিয়ে নিয়ে যাবে। তা বলে এই রাস্তাটা এসকালেটার না, আমাদের নিজের চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, কোথাও যাওয়ার জন্য রাস্তায় নামাটা খুব ইম্পর্টেন্ট। পায়ে ফুটো হয়ে গেছে এখানে। গঙ্গোত্রী থেকে গোমুখ যাত্রার প্রথমেই পড়ল এরকম একটা রাস্তা। প্রকৃত অর্থে এখানে রাস্তা বলে কিছুই নেই। এই অপ্রশস্ত পথের অর্ধেকাংশ ভেঙে চলে গেছে অতল খাদে। অবশিষ্ট পথ দিয়েই এক পা করে এগিয়ে যেতে হবে। যখন মানুষ ভিডিওতে দেখে না, তখন মনে হয় এই তো আমি দৌড়ে দৌড়ে চলে যেতাম, এটা এমন কিছু ব্যাপার না, এই আমি সবার আগে গিয়ে বসে থাকবো। কিন্তু আসল অ্যাকচুয়ালাইজেশন যখন হয়, যখন ট্রেকিংটা শুরু হয়, তা প্রয়োজনীয় সরঞ্জাম কাঁধে নিয়ে যেতে হয়, তখন আসল এক্সপিরিয়েন্সটা বোঝা যায়। প্রায় 2 কিলোমিটার পথ হাঁটার পর আমরা চলে এসেছি ওয়েলকাম টু গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। এই গেটে এখানেই আপনাদের পারমিট চেক করা হবে, এখানেই আপনাদের লাগেজ চেক করা হবে, এবং আপনারা কতগুলো প্লাস্টিক নিয়ে যাচ্ছেন সঙ্গে করে আর কতগুলো নিয়ে আসছেন সেটাও চেক করা হবে। যখন আমি এই গেটটা তুলছিলাম, দেখলেন যে এন্ট্রি গেটটা, ওইখানে আমাকে একজন ভিডিও করতে দেখেছে, ওখানকার একজন কর্মচারী। তো উনি বললেন যে তোমার তো গোপ্রো আছে,
তো গোপ্রোর জন্য 500 টাকা চার্জ দিতে লাগবে। হ্যাঁ, 500 টাকা চার্জ, আমরা তো কোনো ফিচার ফিল্ম করছি না বা কোনো রকমের সিনেমা শ্যুটিং করছি না, তাহলে তো টাকা লাগবে। বলছে না এসব ক্যামেরার জন্য 500 টাকা চার্জ। বললাম যে একটুখানি কমান, তো বললো যে ঠিক আছে আমি 500 টাকা এখন দিয়ে যান। একটা স্লিপ দিল, বললো যখন আপনি ফিরবেন তখন স্লিপটা দেখাবেন, আপনি 300 টাকা রিটার্ন পেয়ে যাবেন। তো যারা যারা ইউটিউবার যারা আছে, যারা গোপ্রো বা ডিএসএলআর নিয়ে শ্যুট করে, তাদেরকে বলবো এই যে এই এন্ট্রি গেটটা আছে না, এই এন্ট্রি গেটটা একটুখানি দূর থেকে তুলতে, যাতে এখানকার ভেতরের কর্মচারীরা না দেখে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে এই চার্জটা নেওয়া হবে। এছাড়া আমাদেরকে বললো কী কী আপনারা নিয়ে যাচ্ছেন, প্লাস্টিক কী কী আছে না আছে, কটা বোতল আছে, সব কিছু চেক করলো। আমাদের যে পারমিটটা আছে সেটা চেক করলো, চেক করার পর বললো যে ঠিক আছে যান। তো মোবাইলের জন্য কোনো চার্জ নেই, কিন্তু এই গোপ্রো বলুন বা ডিএসএলআর বলুন, এর জন্য আলাদা চার্জ লাগবে। সামনে হচ্ছে পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা টপকে আমাদের যেতে হবে হচ্ছে ওই পারে। দেখুন ওনারা চলে গেছেন ওই পারে, আমাদেরকে যেতে হবে। এটা হচ্ছে সবে ট্রেলারও বানানো চলে না, এটা হচ্ছে টিজার। ট্রেলারের পরে আসবে, তারপরে ফুল মুভি। পথে যেতে যেতে এরকম অনেক ঝর্ণা আপনারা দেখতে পাবেন। এখান থেকেই আপনাদের পানীয় জল সংগ্রহ করতে হবে। এছাড়া আর অন্য কোনো পানীয় জলের ব্যবস্থা কিন্তু এই পথে নেই। এই পথে নিজের কনফিডেন্সটাই হচ্ছে কিন্তু মেন। আপনারা যদি ভাবেন যে আমরা অনেকে মিলে যাচ্ছি, আমাকে লোকে সামলে নেবে, না, আপনাকে নিজেকে সামলাতে হবে, কেউ কাউকে সামলাবে না। এইখানে চলতে চলতে সবাই হাঁপিয়ে পড়বে, কিন্তু আপনাদেরকে নিজেকে কন্ট্রোল করতে হবে। গোমুখ ট্রেক নিয়ে কোনো স্বচ্ছ ধারণা আমাদের ছিল না। পথ যে মোটেও সহজ হবে না, শুধু এই ভাবনাটুকু নিয়েই গোমুখের পথে যাত্রা শুরু করেছিলাম। চড়াই উতরাইয়ে ভরা এই পথের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বিরাট বিরাট সব পাথরের চাই। পথ বলে তেমন কিছুই নেই প্রায়, তবে এই পাথুরে পথ কিন্তু আমাদের মনোবলকে কখনোই কমাতে পারবে না। আমরা পৌঁছাবই। ট্রেকের নিয়মই হচ্ছে নিজের মনোবলকে ধরে রাখা। এটাই আপনাকে সামনে এগোতে সাহায্য করবে, সাহস যোগাবে। বাড়ি থেকে কাপা ম্যাগি নিয়ে এসেছিলাম, এই কাপা ম্যাগি এখন বার করছি। আর যেখানে পারমিশনটা দেখতে চাইলো সেখান থেকে আমরা গরম জল নিয়ে নিয়েছিলাম ফ্ল্যাক্সে করে। তো আপনারা যদি পারেন এরকম করতে পারেন, কিন্তু হ্যাঁ ওইখানে জিজ্ঞেস করবে যে আপনারা ম্যাগি ট্যাগি করবেন কিনা। আপনারা কিন্তু বলবেন যে না ম্যাগি ট্যাগি করবো না, তাহলে কিন্তু গরম জল দেবে না ওরা, ঠিক আছে। বলবেন যে এমনি খাওয়ার জন্য নেবো আর কি, ওষুধ খাওয়ার জন্য নেবো, ম্যাগি ট্যাগি খাওয়ার জন্য নেবো যদি বলেন, তাহলে কিন্তু গরম জল করে দেবে না। আর ওখান থেকে চা খেতে পারেন, আমার কাছ থেকে 15 টাকা নিলে এক একটা কাপ চা, তো চা খাবেন আর গরম জল নিয়ে নেবেন। এই দৃশ্য দেখার জন্যই তো এত কষ্ট করা, আরও কষ্ট করতে হবে, আরও ভালো ভালো দৃশ্য সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। হার মানলে চলবে না। ফিট নেই তো কি হয়েছে, ভগবান আছে তো, ফিট করে দেবে, চিন্তা নেই। চলতে চলতে চোখে পড়ল কয়েকটি খচ্চর যাত্রী নিয়ে নদী পার হচ্ছে। দেখেই তো কেমন যেন একটা ভয় করতে লাগলো। নদীর তটের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের ওপর দিয়ে যাত্রী নিয়ে চলেছে ভুজবাসার উদ্দেশ্যে। এই দৃশ্য দেখে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে পড়লাম। নদীর ওপর অস্থায়ী কাঠের পাতাটান শুধুমাত্র মানুষ চলাচলের জন্য। যাত্রী নিয়ে কি দক্ষতার সাথে এই খচ্চরগুলো খরস্রোতা নদী পার করছে। এই দৃশ্য দেখে যেমন মনে ভয় ধরালো, তেমনি এইটুকু বুঝতে পারলাম এই পথ তাদের কত চেনা। অসাধারণ একটা ওয়াটার পাসের ওপর দিয়ে যাচ্ছি। দেখুন ছোট্ট একটা ব্রিজ মতন করা রয়েছে কাঠের, এরকম ব্রিজ আরও সামনে অনেক পাবো। চারদিকে সার বেঁধে দাঁড়িয়ে আছে নানান নাম না জানা সব পর্বতশ্রেণী, যেন তারা নীরব দর্শক।
আর আমরা অভিযাত্রী মাত্র। দুর্গম বন্ধুর পথ পেরিয়ে ছুটে চলেছি প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। এই টান বোঝা সকলের কম্য নয়, তবে যে একবার বোঝে বারে বারে সে ফিরে আসে প্রকৃতির টানে, তার সুনিশ্চিত আরামদায়ক দিনযাপন ছেড়ে। মনে হচ্ছে না কি একটা পোকা ডাকছে কন্টিনিউয়াসলি? অ্যাকচুয়ালি কিন্তু কোনো পোকা না, এটা শব্দ তরঙ্গ হচ্ছে। গঙ্গার যে জলটা আসছে ওখান থেকে, ওই জলের যে আওয়াজটা এখানে সে ধাক্কা খাচ্ছে এবং এতে শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে এই পাতার মাধ্যমে। দেখুন এই যে পাতাগুলো আছে না, এই পাতাগুলোর মাধ্যমে শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে চি করে। আর এখানকার না কোনো জিনিসে আপনার হাত দেবেন না, কোনো পাতা বলুন, কোনো ফুল বলুন, কোথায় কী জিনিস থাকে তার কোনো কেউ জানে না, তো একদম হাত দেবেনই না। এটা চোখে দেখার জিনিস, চোখে দেখেই সন্তুষ্ট থাকবেন। মন ভরে যাচ্ছে, বুক ভরে যাচ্ছে গোমুখে যেতে গিয়ে। লাইকটা চাই তো, লাইক করবেন তো, শেয়ার করে দেবেন একটুখানি ভিডিওগুলো। আর সাবস্ক্রাইব না করা থাকলে করে দিতে পারেন। বলেছিলাম যে এরকম ভালো ভালো ভিডিও বানাই, আমি ভালো ভিডিও বানাই। আর ভালো কি খারাপ সেটা আপনারা বিচার করবেন, কিন্তু হ্যাঁ ঘোরার ভিডিও যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের আমি দিয়ে যাবো, এটুকু বলতে পারি। চলেছি আমরা পাহাড়ের ঢালের সরু রাস্তা বেয়ে। একদিকে যেমন পাহাড়ের খাড়া দেওয়াল, সেই ঢাল বেয়ে কোথাও অবিন্যস্তভাবে পড়ে চলেছে ঝর্ণার জল, আর অন্যদিকে গভীর খাদ। আর সেই খাদের মধ্যে দিয়ে ভাগীরথী এগিয়ে চলেছে গঙ্গোত্রীর দিকে। দূরে দেখা যাচ্ছে পদ্মশ্রেণী, যার চূড়া বরফ দিয়ে ঘেরা। মনে হচ্ছে কতই না কাছে হিমালয়ের এই রেঞ্জগুলি, হাত বাড়ালেই যেন ধরা যাবে। দু চোখ ভরে দেখছিলাম তাদের, আর শুধু এইটুকুই মনে হচ্ছিল অসাধারণ অসাধারণ। এখানে গাছগাছালি আছে, জলের হাওয়াটা রয়েছে, তো ওই জন্য অক্সিজেন এতটা এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। পরে হতে পারে, ঠিক আছে। তখন আমার সামনে যেই পোলটা দেখছেন, ওয়াটার পাসটা আছে, ওয়াটার পাসের ওপরে যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে চিরবাসা। এটা হচ্ছে সেকেন্ড ওয়াটার পাস এবং সেকেন্ড ব্রিজ আমাদের ট্রেকের। কী হচ্ছে? হ্যাঁ বুঝতে পারবে না? ভালো লাগছে? আমি আগে যাবো না তুমি আগে যাবে? হ্যাঁ আমি আগে যাবো। বাসটা রাখবে না নিচে, নিচে বাস রাখবে না, বাসটা এরকম করবে না। হ্যাঁ আস্তে আস্তে। দাঁড়া দাঁড়া, আসো। চিরবাসার আগে নদী পেরোনোর পরই শুরু হয়ে গেল পাথুরে রাস্তা। খুব সাবধানে এগোতে হবে, আসলে রাস্তা তো কিছুই নেই। নদী তটে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোল্ডারগুলোকে কোনো ক্রমে পেরোতে হবে। আসলে যেখান দিয়ে বোল্ডার পেরোনো সহজ, ঠিক সেদিক দিয়েই তৈরি হয়েছে পথনির্দেশ। অ্যাট লাস্ট পৌঁছে গেছি চিরবাসাতে। অবশেষে স্বস্তি। গঙ্গোত্রী থেকে 9 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি চিরবাসাতে। 9.5 কিলোমিটার আসতে পুরো শেষ, আর 5 কিলোমিটার যে কীভাবে যাবো বুঝতে পারছি না, শরীর দিচ্ছে না। আবার ম্যাগি করার প্রয়াস চলছে, ম্যাগি খেয়ে দেখি কি ডিসিশন নিই আমরা। ম্যাট পেলাম,
কয়েকজন ম্যাট এনেছে, এই ম্যাটে একটুখানি শুয়ে শরীরটাকে বিশ্রাম দিচ্ছি। পিঠে ব্যাগ নিয়ে আসলে আমরা আরও কম জিনিস আনা উচিত ছিল আমাদের, অনেক বেশি জিনিস নিয়ে এসেছি। ভাবি যাবি এই সেই হ্যাং ম্যাং চ্যাং সব জিনিস নিয়ে এসেছি, আর পুরো পিঠের ব্যাগ ভারী হয়ে গেছে। দুখানা ব্যাগ নিয়ে এসেছি, যেখানে একখানা ব্যাগ নিয়ে আনা উচিত। ভুল করলাম আমরা, ঠিক আছে আপনারা এই ভুলটা করবেন না। আর এই চিজ বাসায় এসে এরকম রেস্ট নেবেন, এখানে অনেকে রেস্ট নিচ্ছে। আবার আমাদের ম্যাগি বানানোর প্রসিজার চলছে, মৌসুমি বানাচ্ছে ম্যাগি। তো ম্যাগিটা খাবো, এখান থেকে চা খাবো, খেয়ে দিয়ে ভোজ বাসার জন্য রওনা দেবো। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এইখানে যদি কেউ থেকে যায়, মানে নিচ থেকে আসলো গঙ্গোত্রী থেকে, আর যদি হাঁটতে না পারে ভোজবাসা পর্যন্ত, বা যদি রাত্রির হয়ে যায়, তো চিরবাসাতে থাকার কোনো বন্দোবস্ত আছে কি না? অবশ্যই আছে, চিরবাসাতে থাকার বন্দোবস্ত। এই যে সামনে যেই বাড়িটা দেখছেন, এই ঘর মতন করা রয়েছে, এইখানে আপনারা থাকতে পারবেন রাত্রিবেলা 500 টাকার বিনিময়ে। এখানে খাবারও পাওয়া যাবে 500 টাকার বিনিময়ে এক একজনের। চা ম্যাগি ট্যাগি খেয়ে এখানে আবার রওনা দিচ্ছি আমরা ভোজবাসার উদ্দেশ্যে। যত দেরি হোক আমাদের ভোজবাসা যেতেই হবে, আজকে কিচ্ছু করার নেই। আর এখান থেকেই বলছে নাকি চড়াইটা খুব শুরু, তো অ্যাডভেঞ্চারটা এখন শুরু হবে। আসলে আমরা যারা ছোটোখাটো বা যেরকমই ট্রেকিং করি না কেন, ট্রেকে আসলে মনে হবেই কেন আসলাম। দৈনন্দিন চেনা আরাম ছেড়ে, গরম ভাতের গন্ধ ছেড়ে, কিংবা নিজের বিছানার ওম ছেড়ে। আসলে ট্রেকিংয়ে শারীরিক ধকল হয়তো আমাদের মনে এক অস্থায়ী বিরক্তির সৃষ্টি করে ঠিকই, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য তা দীর্ঘস্থায়ী করতে দেয় না। যতই ভাবি এটাই শেষ, পরের বার আর আসবো না, কিন্তু বাড়িতে ফিরে শুরু হয়ে যায় পরের ট্রেকিংয়ের প্ল্যানিং। প্রমুখ তুমি এতটা দূরে কেন বলো? কিছু বলতে পারছে না মেয়েটা। এতটা হাঁটা তুমি কি বলবে? তুমি কি বলবে কিছু? হ্যাঁ বলবে, বলো। এই উপত্যকায় বড় বড় গাছ প্রায় নেই বললেই চলে। এখন শুধু পাহাড়ের ঢালে বড় বড় ঘাসের উপস্থিতি, তাই অক্সিজেনের ঘাটতিটাও বেশ বোঝা যাচ্ছে। এক পা ফেলতেই যেন বড় বড় শ্বাস পড়ছে, পা যেন টেনে আসছে, হাঁটু খুলে যাবার জোগাড়। চলতে চলতে আবার দেখা হয়ে গেল খচ্চরদের সাথে। জানি না ওরা কিভাবে এই পথে যাত্রী বহন করে নিয়ে আসছে। ভুজবাসা থেকে ফেরার সময় আমরাও ভাবছি খচ্চরে আসবো, কি হবে বুঝতে পারছি না। এদেরকে দেখেই তো বেশ ভয় লাগছে। ট্রেকে এইসব পাথরগুলোই সোফা মনে হয়, কেন আমরা একটা সোফা পেয়ে গেছি বসার জন্য। একটা সুন্দর সমান পাথর। বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই না? সেই নরম নরম বিছানা, কচি পাটার ঝোল, ভাত দিয়ে কচি পাটার ঝোল। কি হলো? তুই ওরকম ওরকম কাজ করে মাথাটা। তোর কাছে না যাওয়া পর্যন্ত পাবো না, এখন আর 2 দিন ওয়েট করতে হবে। ভাত দিয়ে, গরম ভাত, সঙ্গে ঘি, তার উপরে একটু নুন মেখিয়ে, একটা লঙ্কা, প্রথম গালটা ও যা লাগবে না। তারপরে তো কচি পাটা আছেই, হাড়ের মাংস। পারলে দুধ খাবে, হ্যাঁ দুধটা খুবই মানে হেল্পফুল হবে। যদি হলদি মানে হলুদ দেওয়া যদি দুধ খাই আমরা, টার্মারিক মিল্ক,
সেটা খুব উপকার হয়, মানে আমি পার্সোনালি নিজে খুব উপকার পেয়েছি। তাই জন্য আমি কন্টিনিউয়াসলি 3 দিন আমি দুধ খেয়েছিলাম রাত্রিবেলা ঘুমানোর সময়। গরুর থেকে দুর্দান্ত দুর্দান্ত জায়গাটা কিন্তু সুপার লাগছে, যাই বলো সুপার জায়গা। পাশে এরকম সুসজ্জিত মোলায়েম ঘাস, সামনে পর্বত, মাঝখান দিয়ে রাস্তা। স্বপ্নই শুধু সম্ভব এই জিনিসগুলো, আর স্বপ্নকে সত্যি করার জন্য অনেক কষ্ট করতে লাগে, আর সেই কষ্টটা এখন আমরা করছি। এই বোর্ডটি দেখার পর মনে আরও উদ্বেগ সৃষ্টি হলো। চিরবাসার 3 কিলোমিটার পরই আসে এই বিপজ্জনক গিলা পাহাড়। এই জায়গাটি ভূমিধসের জন্য পরিচিত, আর পাহাড়ি ছাগল হরিণ যখন এই পাহাড়ে চড়ে তখন ভূমিধসের প্রবণতা আরও বেড়ে যায়। গোমুখের যাত্রাপথে ঠিক এই 2 কিলোমিটার বিস্তৃত গিলা পাহাড়ের ঢালেই অতীতের নানান ভয়াবহ ঘটনা ঘটে গেছে। দূরে দেখা যাচ্ছে আশ্রম GMVN কটেজ। যা অবস্থা শরীরে, বুঝতে পারছি না কালকে গোমুখ যেতে পারবো কি না। প্রচণ্ড খারাপ অবস্থা, প্রচণ্ড। এই যা এসছি এইতেই মন ভরে গেছে, জানি না গোমুখ যাবো কি না। চলুন কটেজে যাই, কটেজে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে GMVN কটেজ, আর এগুলো যারা পার্সোনালি রেন্ট নিয়ে এসছে তাগুলো ক্যাম্প করছে এখানে। আর এটা হচ্ছে লালবাবা আশ্রম। আর এই হচ্ছি আমরা বিধ্বস্ত। এখন ঘড়িটা কটা বাজে? আমরা কটার সময় বেরিয়েছিলাম গঙ্গোত্রী থেকে? 7টার সময় বেরিয়েছিলাম গঙ্গোত্রী থেকে। এখন বাজে হচ্ছে 7টা 15। 12 ঘন্টা 15 মিনিট আসতে সময় লাগলো আমাদের ভোজবাসা আসতে। অবশেষে এসে পৌঁছালাম, কিন্তু তবুও যেন কেমন মরীচিকা মনে হচ্ছিল সত্যি কি আমি কোনো উষ্ণ কক্ষে বসে বিশ্রাম নিচ্ছি, নাকি এটাও আমার মনের ভ্রম। ইলেকট্রিসিটি না থাকার জন্য বাইরের আলো আদারির ঘরেও সৃষ্টি হয়েছে। সব কিছুর ভাবনার ঊর্ধ্বে তখনও মনে হচ্ছে আমি কেবল হেঁটেই যাচ্ছি।